হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা অষ্টম শ্রেণীতে যে চ্যাপ্টারটা শুরু করে দিয়েছিলাম তার শেষ পাঠে চলে আসছি। আজকের আলোচনা করব হচ্ছে সমযোজী যৌগ, অর্থাৎ আমরা যে বিভিন্ন পরমাণুগুলো পদার্থের মধ্যে কী রকম প্রকারে বন্ধনীতে আবদ্ধ আছে সেই বন্ধনীটাকে যে উপর ভিত্তি করে পদার্থকে দুটো ভাগ করেছি। একটা তাদের মধ্যে আমরা পড়ে নিয়েছি যে আয়নীয় যৌগ, যে ক্ষেত্রে আয়নীয় যৌগগুলোর আমরা দেখেছি যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার থেকে থাকছে, তাদের মধ্যে কিন্তু কোনো পরমাণুর অস্তিত্ব নেই, কেবলমাত্র আয়ন দিয়ে তৈরি হয়। তাছাড়া কি ওদের যে গলনাঙ্কটা একটু উচ্চ প্রকৃতির হয় এবং ওরা কঠিন অবস্থায় আমরা দেখেছি তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু যদি ওদেরকে আমরা জলে মিশিয়ে দিই কিংবা ওকে গলিয়ে ফেলি তখন কিন্তু ওর মধ্যে দিয়ে কারেন্ট পাঠালে বা তড়িৎ পাঠালে ও বহন করে নিয়ে যেতে পারে। তো ওই গলিত অবস্থায় আমরা জানলাম কি যে তড়িৎটা বহন করে কিভাবে করে, ওখানে তো আর কোনো ইলেকট্রন নেই, তাহলে ওখানে করছে হচ্ছে আয়ন। আয়ন কাকে বলে আমরা বলেছি যে কোনো পরমাণু যখন কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে নেয় এবং আধানগ্রস্ত হয়ে পড়ে, সেই আধানগ্রস্ত যে পরমাণুকেই আমরা আয়ন বলে বলেছি। এই আয়নকে আমরা দুভাগে ভাগ করেছি, ক্যাটায়ন এবং অ্যানায়ন, এইভাবে ভাগ করেছি। এই ক্যাটায়ন বা অ্যানায়নগুলো কখনো এক পরমাণু হতে পারে, দ্বিপরমাণু হতে পারে কিংবা বহু পরমাণু হতে পারে। ক্যাটায়নগুলো যদি এক পরমাণু হয় তো তার কোনো নামের পার্থক্য আসে না, কিন্তু দ্বিপরমাণু হলে তখন বা বেশি পরমাণু যে আধান বিশিষ্ট হলে ক্যাটায়নগুলো তখন তাদের এক পরমাণু ক্যাটায়নগুলোর যদি দু প্রকারের আধান তৈরি করে তখন আমরা তাদের নামের মধ্যে যে আস ইক কথাটা আসে জেনেছি, কিংবা কখনো অনেকগুলো পরমাণু মিলে যে যে একটা দলবদ্ধভাবে কাজ করছে কোনো একটা আয়নের মতো, সেটাকে আমরা কি বলেছি যে মূলক। এবং সেই আধানগুলো জানা থাকলে কি করে কটা ক্যাটায়নের সঙ্গে কটা অ্যানায়ন মিলে যে যৌগটা তৈরি হবে সেটা নিয়ে আমরা আয়নীয় যৌগগুলোর যে সংকেত লেখার নিয়মের মধ্যে আমরা আগের ক্লাসে আলোচনাটা করেছি। তো আজকে আমরা যে নতুন প্রকারের যৌগটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সমযোজী যৌগ। তো এক্ষেত্রে যে পদার্থের মধ্যে পরমাণুগুলো কিন্তু কি করবে, তারা কিন্তু যে ইলেকট্রন জোড় তৈরি করবে। যে একটা পরমাণু তার নিউক্লিয়াস আর বাইরের ইলেকট্রন, আর একটা পরমাণু নিউক্লিয়াস এবং বাইরের ইলেকট্রন পরস্পর কিন্তু কাছাকাছি এসে তারা একটা বন্ধনী তৈরি করবে। এইটা তারা কাছাকাছি এলো, আর একটা পরমাণুও কাছাকাছি এলো, এবং এইভাবে তার একটা পরমাণু এর একটা পরমাণু কাছাকাছি এসে যাওয়ার পরে তাহলে দুটো পরমাণু যখন কাছাকাছি চলে আসবে এই ইলেকট্রনগুলো দুজনেই সমানভাবে ব্যবহার করবে। আমরা এটা হাইড্রোজেন পরমাণুর ছবিটা এঁকেছি, দুটো পৃথক পৃথকভাবে অবস্থিত হাইড্রোজেন পরমাণু তারা যখন খুব কাছে চলে আসবে, এদের নিউক্লিয়াসে একটা করে প্রোটন আছে আমরা দেখালাম, তাহলে কাছাকাছি খুব চলে আসবে, তারা যখন খুব কাছাকাছি চলে আসবে তখন এই ইলেকট্রনগুলো তারা কিন্তু দুজনেই মিলে সমানভাবে ব্যবহার করতে পারবে। তো তখন এই যে দুটো ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করছি আমরা তাকে সাংকেতিক আকারে এই বন্ড চিহ্ন একটা ডট লাইন দিয়ে বোঝাবো, একে বলা হচ্ছে একটা বন্ড। এই বন্ড কথাটার মানে হচ্ছে একটা ইলেকট্রন জোড়কে বোঝাচ্ছে, অর্থাৎ দুটো ইলেকট্রনকে বোঝাচ্ছে। একে একটা আমরা যে রেখা দ্বারা একে প্রকাশ করে থাকি। তো এই যে সমযোজী যৌগগুলোর কথা আমরা পড়ব, সেখানে তাহলে কি যে পরমাণুর অস্তিত্ব আছে কিন্তু ওই পরমাণুগুলো খুব গায়ে গায়ে থেকে ইলেকট্রন বন্ড তৈরি করেছে এবং ইলেকট্রন জোড় তৈরি করে তারা অবস্থান করছে। তো যদি একই পরমাণু হয় তাহলে তাদের মধ্যে বন্ড প্রকৃতি একই রকমের হবে, কিন্তু কখনো কখনো যদি দু তিন প্রকারের যে পরমাণুগুলো দিয়ে যদি যৌগটা তৈরি হয় তখন কিন্তু তাদের মধ্যে যার যোজ্যতা বেশি, অর্থাৎ যে বেশি সংখ্যক ইলেকট্রন প্রদান করতে পারবে বা রয়েছে বাইরের কক্ষে ইলেকট্রন, তাকে বলছে সে কিন্তু কেন্দ্রীয় পরমাণু বলে তাকে বলা হয়। অর্থাৎ আমরা কতগুলো এক্সাম্পল দিলে বলবো যে অ্যামোনিয়া, আরও একটা হচ্ছে আয়নীয় সমযোজী যৌগ অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার সংকেত কি না NH3, তাহলে যার মধ্যে নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে। তো আমরা যখন তড়িৎযোজী যৌগ পড়েছিলাম বা আয়নীয় যৌগ পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম কি যৌগটার মধ্যে একটা ধাতব অংশ থাকবে একটা অধাতব অংশ থাকবে, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে দুটো বা তিনটে
অধাতব যে পরমাণু থাকবে, 2 বা 3টে অধাতব পরমাণু দিয়েই কিন্তু তৈরি হবে হচ্ছে সমযোজী যৌগ। তাহলে যদি তার মধ্যে যার যোজ্যতাটা বেশি তাকেই বলা হবে কি, যে কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু। তো এখন বারবার আমরা যোজ্যতাটা কথাটা বলছি। যোজ্যতা জিনিসটা কি, যে জুড়ে যাওয়ার ক্ষমতা। তো আমরা একটা পরমাণু আরেকটা পরমাণুর সঙ্গে জুড়ে যাওয়ার ক্ষমতাটা নির্ভর করবে তার বাইরের কক্ষে অবস্থিত ইলেকট্রন সংখ্যাগুলোর উপরে। বাইরের কক্ষে যত বেশি ইলেকট্রন থাকবে সেই উপর ভিত্তি করে সে বিভিন্ন জনের সঙ্গে জুড়ে যাওয়ার ক্ষমতা তার বেশি হবে। তো সেইটাকেই বলা হচ্ছে যোজ্যতা। কিংবা তো তাহলে যে পরমাণুটার বাইরের কক্ষে বেশি ইলেকট্রন থাকবে তার যোজ্যতা বেশি হবে, সেটাই হবে কেন্দ্রীয় পরমাণু। এক্ষেত্রে নাইট্রোজেনের আমরা জানি যে পারমাণবিক ক্রমাঙ্ক, নাইট্রোজেন 7, 14 আমরা এটা পড়েছি, অর্থাৎ এর প্রোটন সংখ্যা 7 আর নিউট্রন আছে 7, এই করে নিউক্লিয়াস হয়েছে। আর বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকছে, প্রথমে কক্ষপথে 2টো, তারপরেরটাতে কটা থাকবে, 5টা। এই 5টা ইলেকট্রন থাকছে। তাহলে বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকার জন্য এর কিন্তু যে এর 3টা আরো ইলেকট্রন গ্রহণ করতে পারে তার 8 পূরণ করার জন্য, সেই জন্য এর যোজ্যতা হয়ে থাকবে যে 3। অর্থাৎ তার বাইরের কক্ষে অষ্টক পূর্তি ঘটানোর জন্য সে আরো 3 জনের সঙ্গে যোগাযোগ করে ইলেকট্রন নিতে পারে, কিন্তু সে 7টার মধ্যে 5টাকে ছেড়ে দেবে না। বাইরের কক্ষে যে 5টা আছে সে কিন্তু 5টা ছাড়তে পারবে না, বরং সে যদি 3 জনের সঙ্গে জোড় করে তবেই তার 8 পূরণ হয়ে যাবে, সেই জন্য এর যোজ্যতা হয় 3। তাহলে এই যে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তার 3টা কিন্তু জোড়ার ক্ষমতা রয়েছে 3 জন। সেই 3টা বাহুতে 3টা হাইড্রোজেন এসে জুড়ে গিয়ে কেন্দ্র পরমাণু নাইট্রোজেনের সঙ্গে যেটা তৈরি করে সেটাই হচ্ছে অ্যামোনিয়া। তো এই সমস্ত যে সমযোজী যৌগগুলোর কিন্তু যে অণুর গঠনটা কিন্তু অত্যন্ত জটিল। আমরা কিন্তু সহজভাবে তাদের কেন্দ্রীয় পরমাণুটাকে মাঝে রেখে তাদের অন্য যে পরমাণুগুলোকে আমরা দিয়ে কিন্তু আমরা যৌগটাকে দেখাচ্ছি। এইরকম আরও কতগুলো যে সমযোজী যৌগের নাম তোমরা জানবে, যে জল একটা সমযোজী যৌগ। যেমনভাবে আমরা একটা অ্যামোনিয়ার উদাহরণ, যেমন প্রথম আমরা হাইড্রোজেনের কথা পড়লাম 1 নম্বর উদাহরণ, 2 নম্বর আমরা অ্যামোনিয়া পড়লাম, 3 নম্বর আমরা বলছি ধরো জল। জলের মধ্যেও কেন্দ্রীয় পরমাণু রয়েছে অক্সিজেন আর 2টো হাইড্রোজেন দুপাশে থাকবে, এইভাবে তৈরি হবে জল। ঠিক একইভাবে আরও এক্সাম্পল যদি আমি বলি ফসফিন, PH3 ফসফিন, এখানে কেন্দ্রীয় পরমাণু থাকবে ফসফরাস, হাইড্রোজেন থাকবে আরও 3টা। এইরকমভাবে বিভিন্ন আয়নীয় যৌগগুলো, তাহলে এখানে কটা বন্ধনী থাকছে সেই বন্ধনীর সংখ্যাগুলো নিশ্চয়ই তোমরা বলতে পারবে। তো এইভাবে আজকের আমরা যে সমযোজী যৌগের যে অংশটাতে আমরা সমযোজী যৌগ গঠন হতে গেলে তার যে যৌগের সংকেতটাও কি হবে, তার যোজ্যতা জানা থাকলে কিন্তু আমরা যোজ্যতা জানা থাকলে তার যে গঠন সংকেত লেখার যে নিয়মটা আমরা ষষ্ঠ শ্রেণীতে 7-এ পড়েছিলাম, ক্লাস 7-এ, সেইখান থেকে কিন্তু আমরা সহজেই বলতে পারি এই 3টা যাবে হাইড্রোজেনের কাছে, 1টা আসবে নাইট্রোজেনের কাছে। এইভাবে সমযোজী যৌগগুলোর যোজ্যতাটা জানা থাকলে তাদের যৌগের সংকেতটাও আমরা সহজে লিখে ফেলতে পারবো। তো একটা যৌগের সংকেত দেখে আমরা কোন মৌলের কটা পরমাণু রয়েছে সেটা নিশ্চয়ই আমরা বলতে পারবো। এবারে যদি আমরা হাইড্রোজেন সালফাইড H2SO4 লিখি, তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন রয়েছে কটা, হাইড্রোজেন রয়েছে 2টো, সঙ্গে সঙ্গে সালফার রয়েছে 1টা, অক্সিজেন রয়েছে আরও 4টা। তো এইভাবে কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের নাম এবং কটা করে পরমাণু রয়েছে এটাও আমরা কিন্তু বলে ফেলতে পারি। তো এইটা তোমরা ভালো করে পড়বে চ্যাপ্টারটাকে।